এদিকে জুমার পরেই দুর্নীতির মামলায় গ্রেফতার আসিফ নজরুল। অবশেষে হার্ডলাইনে ভারত। তারেক রহমানকে সরাসরি আলটিমেটাম দিল মোদি। রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করা হয়েছে। চলছে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া। একটি প্রকল্পের আওতার অর্থ ৯/৬ করায় অভিযোগ ওঠে। ভারত দৃশ্যমানভাবে এই বিএনপি সরকারকে একটা আলটিমেটাম দিয়েই কিন্তু চাপ দিবে যে আওয়ামী লীগের কার্যক্রম খুব তাড়াতাড়ি সচল করতে দিতে। যদি বিএনপি রাজি হয় তাহলে ভারত সাহায্য সহযোগিতা করবে বিএনপি সরকারকে, আর যদি বিএনপি এই বিষয়টাতে রাজি না হয়, গুয়াত্তামি করে, তাহলে ভারত তাদের যে মেইন ট্রাম্প কার্ড আছে সেটা খেলে দিবে। ভারতের কথার বাইরে যাওয়ার কোনো অপশন নাই এই বিএনপি সরকারের। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যে অন্যায় করেনি তার চাইতে ডাবল এবং ভয়াবহ অন্যায় এবং মানবাধিকার হরণ করছে বিএনপি সরকার। এটা ইতিহাসের জঘন্যতম আচরণ। বাংলাদেশে এরকম মানবাধিকার হরণের ইতিহাস হাসিনাও তৈরি করতে পারে, যেটাই তারেক সরকার করেছে। আমরা ঘৃণা জানাই এই সরকারকে, এই সরকারের আচরণ। দর্শক, জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকায়নি। যে দলটিকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছিল, রাতের ঘুটঘুটে অন্ধকারে তারা এবার কিসের মাস্টার প্ল্যান সাজাচ্ছে? লক্ষ্মীপুরের নির্জন প্রান্তরে মোবাইলের আলো জ্বালিয়ে কারা প্রকাশ্যে শপথ নিচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরানোর? একদিকে যখন তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় বসে আইনি কাঠামো শক্ত করছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড থেকে ভয়ঙ্কর এক ছদ্মবেশে ফিরে আসার ছক কষছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, অবশেষে তারেক রহমানের কপাল পুড়তে চলেছে। যে কোনো সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসতে পারে, এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়েছে ভারত। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক ইনফরমেশন নিয়ে আজকের পুরো নিউজটি সাজানো হয়েছে, যার কিছুটা অংশবিশেষ আপনারা ইতিমধ্যেও দেখে ফেলছেন। দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। দর্শক, জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের দাগ এখনো রাজপথ থেকে শুকায়নি। যে দলটিকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হয়েছিল, রাতের ঘুটঘুটে অন্ধকারে তারা এবার কিসের মাস্টার প্ল্যান সাজাচ্ছে? লক্ষ্মীপুরের নির্জন প্রান্তরে মোবাইলের আলো জ্বালিয়ে কারা প্রকাশ্যে শপথ নিচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফেরানোর? একদিকে যখন তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় বসে আইনি কাঠামো শক্ত করছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড থেকে ভয়ঙ্কর এক ছদ্মবেশে ফিরে আসার ছক কষছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুধু রাতের অন্ধকারে শপথ নয়, সোজা জাতিসংঘের কাছে চিঠি পাঠিয়ে দলটিকে পুনরায় রাজনীতিতে ফেরানোর এক বিশাল আন্তর্জাতিক মিশনও শুরু হয়ে গেছে। দর্শক, প্রশ্ন হলো, যে স্বৈরাচারের হাতে হাজারো ছাত্র জনতার তাজা রক্ত, তারা কি সত্যি আবার রাজপথ দখল করতে পারবে, নাকি এই গোপন শপথ বর্তমান সরকারের গদি নড়িয়ে দেওয়ার কোনো অশনি সংকেত? আজকের এই অত্যন্ত এক্সক্লুসিভ, হাই ভোল্টেজ এবং মেগা ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা ফাঁস করব নিষিদ্ধ রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ যা শুনতে যাচ্ছেন তা দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আপনার চোখ খুলে দেবে। দর্শক, আসুন একেবারে গ্রাউন্ড জিরো থেকে শুরু করি। ঘটনা শুরু লক্ষ্মীপুরের কমলনগরে। চারদিকে যখন শুনশান নীরবতা, রাতের নির্জন প্রান্তর, হঠাৎ করেই মোবাইলের ক্ষীণ আলো জ্বলে উঠল। সেই আলোয় দাঁড়িয়ে একদল মানুষ অত্যন্ত গোপনীয়তার সাথে কিন্তু চরম দৃঢ় কণ্ঠে শপথ নিচ্ছেন। তাদের শপথের একটাই উদ্দেশ্য, যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবেন তাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে। দৃশ্যটা একবার কল্পনার চোখে দেখার চেষ্টা করুন। মনে হবে যেন কোনো হলিউড থ্রিলার মুভির আন্ডারগ্রাউন্ড গোপন বা নিষিদ্ধ কোনো বিপ্লবী সভার দৃশ্য। শুধু প্রাচীনকালের মশালের বদলে এখানে জ্বলছে আধুনিক প্রযুক্তির মোবাইলের টর্চ লাইট। তৃণমূলের এই নেতাকর্মীদের শপথের ভাষায় ছিল চরম আবেগ, প্রত্যাবর্তনের হুঙ্কার আর নতুন করে রাজপথ দখলের সংগ্রামের প্রতিশ্রুতি। তারা শপথ শেষে অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে স্লোগান দিলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্লোগানগুলো এত স্বাভাবিকতায় উচ্চারিত হলো যেন দেশে আওয়ামী লীগের উপর কোনো নিষেধাজ্ঞাই নেই। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং চতুর কৌশলটি কোথায় জানেন? তারা শুধু রাজনৈতিক স্লোগান দিয়ে থেমে থাকেননি, এর সাথে তারা অত্যন্ত সুকৌশলে জুড়ে দিয়েছেন সাধারণ মানুষের প্রতিদিনের বেঁচে থাকার ইমোশনের জায়গা, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিও। অর্থাৎ কেবল আবেগের সাথে বাস্তবতার মিশেল ঘটিয়ে জনমানুষে প্রভাব ফেলার এক নিখুঁত এবং পুরনো গেম প্ল্যান নিয়ে মাঠে নেমেছে তারা।
তারা খুব ভালো করে জানে সাধারণ মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন সেই ক্ষোভকে পুঁজি করে খুব সহজে রাজনৈতিক ফায়দা লোটা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো নড়ে চড়ে বসেছে স্থানীয় এবং কেন্দ্রীয় প্রশাসন। কমলনগর থানার ওসি গণমাধ্যমকে জানিয়েছেন ভিডিওটি তাদের নজরে এসেছে এবং যাচাই বাছাই চলছে। তিনি সেই চিরচেনা সরকারি বুলি আওড়েছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু দর্শক, বাংলাদেশের প্রেক্ষাপটে আইনের এই নিজস্ব গতি আসলে কত দূর যাবে? বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তির এলিট ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা অর্জন, এত বিশাল এক প্রকল্পের কৃতিত্ব আসলে কার? শুধুই কি কোনো নির্দিষ্ট সরকারের, নাকি এটা দশকের পর দশক ধরে চলা রাষ্ট্রীয় বিকাশের অংশ? আরও প্রশ্ন হলো, পারমাণবিক চুল্লি থেকে আমরা কবে নাগাদ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবো? গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন লোডশেডিংয়ে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়, তখন কি এই রূপপুর কেন্দ্র আমাদের আসলেই স্বস্তি দিতে পারবে, নাকি হাজার হাজার কোটি টাকা খরচের এই বিশাল বোঝার কারণে আমাদের বিদ্যুতের দাম উল্টো আরও বেড়ে যাবে? পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে মাত্রই শুরু হয়েছে ফুয়েল লোডিং বা পরমাণু জ্বালানি ভরার কাজ। সহজ ভাষায় বলতে গেলে, একটা সাধারণ জেনারেটর যেমন তেল বা গ্যাস ছাড়া চলে না, তেমনি পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর চালানোর জন্য দরকার হয় এই বিশেষ জ্বালানির। তবে এটা সাধারণ তেল কিংবা কয়লা নয়, এর নাম ইউরেনিয়াম। একটি মাত্র ইউরেনিয়াম পেলেট, যার ওজন হয়তো বড়জোর 4.5 গ্রামের মতো, সেটা পুড়িয়ে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি করা সম্ভব, ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ পেতে আপনার প্রায় 400 কেজি কয়লা বা 360 ঘনমিটার গ্যাস পোড়াতে হবে। কিংবা ডিজেলের কথা যদি বলি, তাহলে প্রায় 350 কেজি ডিজেল পোড়াতে হবে। এই ছোট্ট হিসেবটা থেকেই হয়তো বুঝতে পারছেন পারমাণবিক শক্তির ক্ষমতা কত বেশি। এই ফুয়েল লোডিং প্রক্রিয়াটি কিন্তু 1-2 দিনের কোনো কাজ নয়। রাশিয়ার কারিগরি সহায়তায় এখানে মোট 163টি ইউরেনিয়াম ব্যান্ডেল বা অ্যাসেম্বলি রিঅ্যাক্টরের ভেতরে খুব সাবধানে ও নিখুঁতভাবে স্থাপন করা হচ্ছে। এই পুরো কাজটা শেষ হতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 দিন। জ্বালানিগুলো যখন চুল্লির ভেতরে পুরোপুরি সাজানো হয়ে যাবে, তারপর শুরু হবে মূল বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ এই ইউরেনিয়ামের পরমাণুকে ভেঙে প্রচণ্ড তাপ তৈরি করা হবে। সেই তাপে পানি ফুটবে, তৈরি হবে উচ্চ চাপের বাষ্প, আর সেই বাষ্পের ধাক্কায় ঘুরবে বিশাল আকারের টারবাইন। এভাবেই তৈরি হবে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। তবে এই বিদ্যুৎ আমাদের ঘরের ফ্যান বা এসি পর্যন্ত পৌঁছতে ঠিক কতদিন সময় লাগবে এবং এই পুরো প্রক্রিয়ায় আমাদের কত হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সেটা জানলে হয়তো আপনি একটু অবাকই হবেন। সবকিছু যদি ঠিকঠাক এগোয়, তাহলে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে। তবে এটা কিন্তু পুরো সক্ষমতা নয়। এই কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পুরোপুরি 1200 মেগাওয়াট বিদ্যুৎ পেতে আমাদের অপেক্ষা করতে হবে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত। আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে সেখান থেকেও আসবে আরও 1200 মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট মিলিয়ে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। এর সবচেয়ে বড় সুবিধা হলো, এই কেন্দ্রটি অন্যান্য সাধারণ বিদ্যুৎ কেন্দ্রের মতো নয়। গ্যাস নেই, কয়লা নেই, কিংবা ডলার সংকটে বিশ্ববাজার থেকে তেল কেনা যাচ্ছে না, এমন কোনো অজুহাত এখানে খাটবে না। একবার চুল্লিতে জ্বালানি লোড করার পর তা দিয়ে টানা প্রায় 18 মাস বা 1.5 বছর দিন-রাত 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কোনো বিরতি ছাড়াই চলবে এই কেন্দ্র। আর 1.5 বছর পর চুল্লির মাত্র 1/3 জ্বালানি পরিবর্তন করলেই আবার আগের মতো চলতে থাকবে। আবহাওয়া বা বৈশ্বিক সাময়িক জ্বালানি সংকটের ওপর এই কেন্দ্রটির কোনো নির্ভরতাই নেই। কিন্তু এই যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা বলছি, এর পেছনে খরচটা কেমন হলো? এটি দেশের ইতিহাসের অন্যতম বড় একক আর্থিক প্রকল্প। এর মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় $12.65 বিলিয়ন মতো। এই টাকার প্রায় 90% ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া, যা আমাদের 28 বছরের মধ্যে ধাপে ধাপে শোধ করতে হবে। তবে সম্প্রতি একটা বড় ধাক্কা এসেছে খরচের খাতায়। ডলারের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এই প্রকল্পের খরচ দেশীয় মুদ্রায় এক ধাক্কায় 26,000 কোটি টাকা বেড়ে গেছে। এখানে বলে রাখা ভালো, এই বাড়তি খরচটা কিন্তু রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের কোনো গাফিলতির জন্য বাড়েনি। আমাদের টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়াই এর মূল কারণ। এছাড়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল আরও আগে, কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারী এবং পরবর্তীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেন বা মালামাল সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটে, যার ফলে রূপপুরের কাজ অন্তত 3 বছর পিছিয়ে যায়। চুক্তির শর্তানুযায়ী প্রকল্পের মেয়াদ বাড়লেও ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়তি বড় টাকা দাবি করতে পারবে না, এবং তারা করেওনি। কিন্তু সময় মতো বিদ্যুৎ না পাওয়ায় আমাদের নিজেদের যে ক্ষতিটা হলো, সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। এত বিশাল অঙ্কের টাকা খরচ করে এতগুলো বছর অপেক্ষা করার পর অবশেষে আমরা পারমাণবিক যুগে প্রবেশ করলাম। কিন্তু এই ঐতিহাসিক কৃতিত্বের আসল দাবিদার আসলে কে? কার সিদ্ধান্তে আজ রূপপুর বাস্তবে রূপ নিয়েছে? আমরা অনেকেই হয়তো মনে করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ বুঝি এই কয়েক বছর আগে শুরু হয়েছে, কিন্তু বাস্তব ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। এই প্রকল্পের স্বপ্ন বোনা হয়েছিল আজ থেকে প্রায় 60 বছর আগে, সেই 1961 সালে। তৎকালীন পাকিস্তান আমলে পাবনার এই রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করা হয় এবং জমি অধিগ্রহণের কাজও শুরু হয়। কিন্তু কিছুদিন পর কোনো এক অজানা কারণে পাকিস্তান সরকার প্রকল্পটি বাতিল করে দেয় এবং ফান্ড অন্য জায়গায় সরিয়ে নেয়।
এরপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত দেশে নতুন করে এই স্বপ্ন পূরণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং অন্যান্য রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই উদ্যোগ আর খুব একটা আলোর মুখ দেখেনি। এরপর 1995 সালে এসে